মাননীয় প্রধানমন্ত্রী যে ডেইলি প্যাসেঞ্জারের মতন এক সপ্তাহে 10 দিনে 3-4 বার বাংলায় এসে মিটিং করছেন। সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে এই ইলেকট্রো বন্ডটা আনা হয়েছিল দেশ থেকে কালো টাকা মুছে ফেলার জন্য। এই ইলেকশনের আগেই ইলেকট্রাল বন্ড বলুন, এই রাম মন্দিরের ইনোগ্রেশন বলুন, সিএ বলুন, এই সব ইন্টার রিলেটেড আছে। ইভিএম যেদিন সরে যাবে বিজেপি সরকার এই প্যাক অফ কার্ডসের মতন নিচে পড়ে যাবে। এইবার লোকসভাটা দেখছি কি আজকে এই দলে, কালকে ওই দলে, পরশু অন্য দলে, তো এটি এখন মিউজিক্যাল চেয়ারের মতো। নমস্কার, আপনারা বাংলা হাট, আর আজকে আমাদের সঙ্গে আছেন ইয়াসির হায়দার। প্রথমত বাংলা হাটের পর্দায় আপনাকে অনেক স্বাগত। নমস্কার, সবাইকে অনেক স্বাগত বাংলা হাটে। প্রথমে আমি শুরু করব সিএ নিয়ে। কিছুদিন আগে পুরো দেশ জুড়ে সিএ জারি করা হয়েছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন তিনি সিএ জারি করতে দেবেন না, সামনে লোকসভা ইলেকশন। তিনি এটা বলে কটাক্ষ করেছেন যে এটা সম্পূর্ণ বিজেপির একটা এজেন্ডা লোকসভার জন্য, যাতে ভোট মানে সংখ্যালঘুদের যে ভোটটা তাতে ওরা যেতে পায়, তার জন্য এই সিএটা এখন জারি করা হয়েছে। কেন 4 বছর আগে কেন জারি করা হলো না, সে বিষয়ে আপনার কি মতামত? নিশ্চয়ই, আমি যেহেতু কংগ্রেস দল করি, অন্য পার্টি অন্য লোকরা অন্য দল করে, কিন্তু আমার পার্সোনাল ভিউ এই যে লোকসভা ইলেকশনের আগেই আমি রাম মন্দির ইনোগ্রেশন করে দিচ্ছি, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ডেইলি প্যাসেঞ্জারের মতন এক সপ্তাহে 10 দিনে 3-4 বার বাংলায় এসে মিটিং করছেন, র্যালি করছেন, এই 4 বছরে তো উনি করেননি। এই ইলেকশন আসার আগেই উনি ডেইলি প্যাসেঞ্জারের মতন আসা যাওয়া করছেন, বেঙ্গলে এতগুলো যে প্রকল্প, এতগুলো যে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করছেন। আর সিএটা নিশ্চয়ই যে 4 বছর আগে সিএর কোনো কথাই হয়নি, কোনো আলোচনাই চর্চাই ছিল না। এই ইলেকশন যেহেতু কিছুদিনের আগে আমাদের ডেটটা অ্যানাউন্স হলো, ওর আগেই সিএ ইমপ্লিমেন্ট করা হলো। এটা পুরো একটা পলিটিক্যাল মুভ আমি মনে করি, যেহেতু একটা আমাদের সংখ্যালঘু যে আমাদের ভোট ব্যাংক আছে ওটা কাটার জন্যে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। এটা আমি মনে করি এটা পুরো একটা পলিটিক্যাল মুভ, এটা আমি মনে করি বিজেপির ক্ষেত্রে। একদিকে মমতা ব্যানার্জি মানে তৃণমূল সরকার থেকে এটাও মানে দায়ের করা হয়েছে যে কেন্দ্র থেকে বিজেপি মানুষের টাকায় প্রচার করছে, লোকসভা প্রচার। এটা কি আপনার এই বিষয় কি মত? সত্যি কি মানুষের টাকায় প্রচার করছে লোকসভা? দেখুন, বিজেপি যখন থেকে ক্ষমতায় এসছে ওরা এত মানুষের টাকা মেরেছে, ওদের আর টাকার অভাব নেই। বড় বড় যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন ইন্ডিয়াতে আর বিদেশেও, তো ওনারা তো এমনি এত ফান্ডিং পায়। আর মানুষের টাকা তো ছাড়ুন, মানুষের যে ছোট ছোট বিজনেসম্যানরা আছে, যাদের ছোট বিজনেস আছে, ওদের যত ফার্মার্সদের, কিষানদের, ওদের তো পুরো ওদেরকে নষ্ট করে দিয়েছে, পুরো শেষ করে দিয়েছে এই বিজেপি সরকার। আর ফান্ডিংয়ের ব্যাপারে আমি মনে করি কি বিজেপি ইজ দ্য মোস্ট রিচেস্ট পার্টি ইন দ্য ওয়ার্ল্ড এখন। তো ওদের মানুষের টাকা আসা যায় না, ওরা তো অনেক ফান্ডিং পায়, এরকমই ওরা অনেক বড় পার্টি, যেটা বলি বড় লোকের পার্টি বিজেপি পার্টি, এটা আমি মনে করি। ইলেকট্রন বন্ড নিয়ে সুপ্রিম কোর্ট থেকে এসবিআইকে বলা হয়েছে যে সেটা সরাসরি সম্পূর্ণ তথ্য মানে প্রকাশ করেনি, এবং যতটা তথ্য প্রকাশ হয়েছিল তারপরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে এই ইলেকট্রো বন্ডটা আনা হয়েছিল দেশ থেকে কালো টাকা মুছে ফেলার জন্য। কিন্তু এখন যখন ইলেকট্রো বন্ডটা সুপ্রিম কোর্ট সেটা অসাংবিধানিক বলেছে, তাহলে হয়তো আবার সাধারণ মানুষের ভয় থাকা দরকার যে কালো টাকা আছে সেটা আবার ফিরে আসতে পারে। সত্যি কি ইলেকট্রো বন্ডটা কালো টাকা মুছে ফেলার জন্য আনা হয়েছিল? এটা একটা আই ওয়াশ, যেটা আমি বলি সবসময়, এটা একটা ইলেকট্রাল বন্ডের একটা পুরো একটা আই ওয়াশ করেছি। আবার বলছি, এই ইলেকশনের আগেই ইলেকট্রাল বন্ড বলুন, এই রাম মন্দিরের ইনোগ্রেশন বলুন, সিএ বলুন, এই সব ইন্টার রিলেটেড আছে এই ইলেকশনের আগে। কেন বিজেপির তো আর কোনো জায়গা নিয়ে কিছু কি প্রচার করবে? ওই হিন্দু মুসলমান নিয়ে প্রচার করবে, মসজিদ মন্দির নিয়ে প্রচার করবে, রাম আর রহিমকে নিয়ে প্রচার করবে। আর এই সব মানে একটা বলে নাকি একটা ভ্যালিডিটি পয়েন্ট থাকে, তো ওদের আস্তে আস্তে ভ্যালিডিটি পয়েন্টটা শেষ হয়ে যাচ্ছে। তো ওরা কিছু নতুন একটা ইমপ্লিমেন্ট করবে, এই এখন ইলেকট্রাল বন্ড বলুন ইয়া সিএ বলুন, এসব ইলেকশনের জন্যেই মানুষকে একটা আই ওয়াশ করার জন্যে ওরা এখানে এসছে। আর এটাই ওদের সবথেকে বেশি বড় একটা প্লাস পয়েন্ট আছে আমি মনে করি। কিছুদিন আগে রাহুল গান্ধী তিনি বলেছিলেন যে ইভিএম না থাকলে মোদি জিততে পারবেন না, ঠিক এই কথাটাই তিনি বলেছিলেন, এবং বলেছিলেন যে ইভিএম আছে বলে তিনি ভোটে জিততে পারবেন। এবং যদি না তিনি নিজে বলেছেন যে আমি ওটার
কাছ থেকে দেখে এসেছি, আমি ওটা জানি। তো মোদিজি তাকে ভয় করে, মানে বলতে চাইছেন যে মোদি রাহুল গান্ধীকে ভয় পায়, তার জন্য আর রাহুল গান্ধী বলেছেন যে ইভিএম না থাকলে মোদি এই লোকসভা নির্বাচনে জিততে পারবে না। আপনার কি মনে হয় কি ইভিএম এ কি কোনোভাবে চিটিং বা এই বিষয়ে কি মন্তব্য রাখবেন? নিশ্চয়ই আমাদের মাননীয় লিডার শ্রী রাহুল গান্ধীজি যেটা বললেন, এটা আমি নিশ্চয়ই ওনার এই কথায় মতামত রয়েছি। কেন কি আমাদের যে এর আগে রিসেন্টলি ইলেকশন হলো 4টে স্টেটে, রাজস্থান বলুন, এমপি বলুন, আমাদের ছত্তিশগড় বলুন, এখানে যেটা হলো এটা তো পুরো আমাদের মানে শিওর শট ছিল কি আমরা এখানে নিশ্চয়ই জিতের একটা আশা দেখছিলাম। কিন্তু এই ইভিএম মেশিনটা ইট ইজ পুরো ম্যানিপুলেটেড বাই দ্য সেন্ট্রাল এজেন্সি। আর সেন্ট্রাল এজেন্সি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বিজেপি। ওদের একটা নিশ্চয়ই একটা ভয় একটা ওদের মনের ভিতরে আছে, যেহেতু ইভিএম মেশিন পুরো ম্যানিপুলেট করা যায়। আর যত মেশিনারির যত ওয়ার্ক বলুন, या যত কাজ বলুন, যত ইমপ্লিমেন্ট এরা সব বিজেপি সরকার এই সেন্ট্রাল থেকে সব অফিসারদেরকে দিয়ে, আর যে সেন্ট্রাল অফিসার যারা আছে সব তো বিজেপিরই ক্যাডার বলুন या ওদের ভক্ত বলুন। তো এই সবই ইভিএম, এটা নিশ্চয়ই এটা ঠিক ইভিএম যেদিন সরে যাবে বিজেপি সরকার এই প্যাক অফ কার্ডসের মতন নিচে পড়ে যাবে, এটা আমি মনে করি সবসময়। রাজ্যে ইলেকশন লোকসভা নির্বাচনের সময়সূচি প্রকাশ হওয়ার 48 ঘন্টার মধ্যে রাজ্যের জিডি বদলে যাবে, রাজীব কুমারকে বদলে বিবেক সহায়কে দেওয়া হয় এবং সেই বিবেক সহায়কে 24 ঘন্টা পার হওয়ার পূর্বেই পুনরায় রাজ্যের ডিজি বদলেছে এবং এখন সঞ্জয় মুখোপাধ্যায়কে বসার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের ডিজি হিসেবে। কিন্তু প্রশ্ন এখানে যে মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে কেন্দ্র এগুলো সবকিছু পরিকল্পিত করেছে এবং একটা নিরপেক্ষভাবে এবার লোকসভা নির্বাচন হবে না বলে তার জন্য প্ল্যান করে এইভাবে বদলি করা হচ্ছে। আপনার কি বক্তব্য বিষয়? দেখুন, আমি একটা কথা বলি, এই বিজেপি বলুন, টিএমসি বলুন, এরা সব একই মিলিভগত আছে। কেন কি যা টিএমসি স্টেটে বলে বিজেপি সেন্ট্রালে বলে, যা বিজেপি সেন্ট্রালে বলে টিএমসি স্টেটে বলে। তো এরা মানে বলে একটা বড় ভাই ছোট ভাই, ছোট ভাই বড় ভাই, তো ওইটাই এদের চলছে। আর এসব পুরো গট আপ করা আছে। রাজীব কুমার এতদিন কোথায় ছিলেন? কোনো সিনে ছিলেন না। এর আগে সারদা মামলায় ওনার নামটা এসেছিলো, উনি পুরো আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিলেন। হঠাৎ দেখি সাডেনলি ওয়ান ফাইন ডে রাজীব কুমারজি ওনাকে ডিজি বানানো হলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বানালেন। এরপরে গতকালকে দেখলাম ইলেকশন কমিশন একটা নোটিশ দিলেন রাজীব কুমারজিকে ডিজিপি থেকে সরিয়ে দিয়ে আবার যে নতুন উনি হয়েছেন ওনাকেও সরানো হলো অন্য রাজ্যে। তো এটা এইসব ইলেকশনের আগে তো এটা নতুন কিছু না। আপনারা এখন যত ইলেকশন কাছে আসবে, যেহেতু এখন মাননীয় ইলেকশন কমিশন ওখান থেকে আমাদের দিল্লি থেকে অ্যানাউন্স করে দিয়েছেন কি 7টা ফেজে ইলেকশন হবে। এত লম্বা 1.5 মাস একটা ইলেকশন কখনো আমরা দেখিনি। এটা আরও লম্বা হতো, যেহেতু ইলেকশন কমিশন একটু দয়া মায়া করেছে, এটা 7টা ফেজে করে দিয়েছে। কিন্তু আমি মনে করি এটা অনেক একটা লম্বা ফেজ, 1.5 মাস ইলেকশন, অনেক পরিশ্রম আছে, অনেক কিছু। এখন যত ইলেকশন সামনে আসবে অনেক চেঞ্জেস হবে। ওই দলে যাচ্ছে, এই দলে আসছে, এরা ফেরি, এটা ইলেকশনের আগে হয়। আর এখন পলিটিক্স আমি মনে করি না পলিটিক্সের জায়গায় আছে। আজকে অমুক লোক এই পার্টিতে আছে, আবার কালকে দেখছি অমুক লোক ওই পার্টিতে চলে যাচ্ছে, আবার অন্যদিন দেখছি অন্য পার্টিতে চলে যাচ্ছে। তো এটা মানে একটা হয় না, যেটা মিউজিক্যাল চেয়ার, তো মিউজিক্যাল চেয়ারের মতন এটা এইবার লোকসভাটা দেখছি কি আজকে এই দলে, কালকে ওই দলে, পরশু অন্য দলে। তো এটাই এখন মিউজিক্যাল চেয়ারের মতন চলছে। আর যত কাছে ইলেকশন আসবে আরও এটা আমরা সবাই দেখতে পারবো।